দেখছেন বিশেষ একাত্তর সংযোগ, সামিয়া রহমান আপনাদের সাথে আছি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীদের নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের সাথে এখন এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইদ খোকন, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণ। আপনি নিজে মেয়র প্রার্থী হয়ে যানজটে আটকা পড়েছিলেন, আমরা ভোটাররা কি করবো আমরা জানি না। আমরা প্রত্যেক প্রার্থীকে সুযোগ দিয়েছিলাম 2 মিনিট করে কথা বলার জন্য, যে এখানকার প্রধান সমস্যাগুলো আপনারা কি মনে করছেন এবং সমাধান কি কোন পথে দিবেন। 2 মিনিট সময় আপনার জন্য। জি, আপনারা জানেন যে বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা আমাদের এই প্রিয় রাজধানী ঢাকা একটা প্রাচীন জনপদ, নানাবিধ সমস্যায় জর্জরিত। বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন জরিপে বিশেষ করে ঢাকা অনেকটাই বসবাসের অনুপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। তারপর আমি বলবো, আমি একজন ইতিবাচক মানুষ। ঢাকাকে আমি যে চোখে দেখি সেটা একটা ভালোবাসা সহ একটা শ্রদ্ধা, মায়া, মমতায় জড়ানো, স্মৃতি আর আবেগে ভরা একটা শহর। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক রীতিনীতি এবং রাজনৈতিক ইতিহাস ঢাকাকে পৃথিবীর যে কোনো শহর থেকে ভিন্ন একটি মাত্রা এবং ভিন্ন একটা নিজস্বতা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে অনিরাপদ শহর। আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, বহু শহরে গিয়েছি, যে শহরে ঢাকা শহরের থেকে অনেক বেশি নাগরিক সুবিধা সম্বলিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঢাকার মধ্যে যে আবেগ, যে মায়া মমতা জড়ানো একটি শহর, শ্রদ্ধা ভালোবাসায় পরিপূর্ণ একটি শহর, যে নিজস্বতা রয়েছে, আমি মনে করি ঢাকার এই নিজস্বতা পৃথিবীর কোনো শহরে কোনো দেশে নেই। আমাদের যে পারিবারিক জীবনযাত্রা, আমাদের যে মায়ের ভালোবাসার জন্যে, বাবার স্নেহের জন্য আমরা মুক্ত হয়ে থাকি, আমাদের সন্তানদের সঙ্গে আমরা যেভাবে সময় কাটাই, আমাদের বন্ধুদের সঙ্গে চারটায় গল্পে আমরা মেতে উঠি, আমাদের জীবনে নানাবিধ সমস্যা এবং সংকট রয়েছে, কিন্তু আমরা যেভাবে হেসে উঠি, যেভাবে আনন্দ করি, এই আনন্দ, এই সুখ, এই স্বাচ্ছন্দ্য শত সমস্যার মধ্যে আমাদেরকে একটা নিজস্বতা মোকাবেলা করতে পারবেন। আমি জানি এই শহরে প্রচুর সমস্যা রয়েছে। আমি শহরের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ঘুরে বেরিয়েছি, সমস্যার কোনো শেষ নেই। রাস্তাঘাটের সমস্যা রয়েছে, স্ট্রিট লাইটের সমস্যা রয়েছে, আবর্জনার সমস্যা রয়েছে। বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন সনদ আনতে যাই, জন্ম সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, আপনার চারিত্রিক সনদ, আমাদের সবকিছুই সেবা ব্যবস্থা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এর মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেই সমস্যা হচ্ছে ঢাকা শহরের যানজট, ঢাকা শহরের দুঃখ। সমস্যার কোনো শেষ নেই। এই সমস্যার মধ্যে, হাজারো সমস্যার মধ্যে আমরা ঢাকাবাসী যখন আনন্দে উল্লাসে মেতে উঠি, পৃথিবীর বহু মানুষ আমাদের এই জীবনযাত্রা দেখে আশ্চর্য হয়ে যায়। ধন্যবাদ। কি সুখে, কি কষ্টে, আমাদের কত সুখ, কত আনন্দ। আবেগ দিয়ে আসলে আমরা আমাদের ঢাকাকে আরো তিলোত্তম নগরী করতে পারবো কিনা আমি জানি না। আমি প্যানেলিস্টদের কাছে যাব, যেটি দর্শকরা, ভোটাররা প্রশ্ন করেছিলেন এবং আমাদের মেয়র প্রার্থীরা উত্তর দিয়েছিলেন, সেই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা। আমরা সবাই আসলে সেই রোমান্টিক ঢাকার কথা ভাবতে চাই, কিন্তু আজকের যেই প্রশ্নগুলো এসছে, তার সে কঠিন বাস্তবতা যেটা এসছে, সেটার আলোকপাতে আমি যেটা বলতে চাই যে প্রত্যেক বছর 5 লাখ মানুষ আসছে। আমাদের একজন ক্যান্ডিডেট বললেন ঢাকা শহরে দিনে 1100 লোক আসছে এবং তারা মূলত যাচ্ছে বস্তি এলাকাগুলোতে। এই বস্তি এলাকাগুলোতে কিন্তু ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার, ওয়াসা বলেন, তিতাস বলেন, যারা আছে তারা কিন্তু কোনো সার্ভিস দিচ্ছে না। এটার অন্যতম কারণ হচ্ছে তাদের কোনো আইডেন্টিটি নাই। তারা যে ঢাকার বাসিন্দা, তাদের কোনো আইডেন্টিটি এস্টাবলিশ করার কোনো সুযোগ নাই। তো বিভিন্ন দেশে বিশ্বের এক্সাম্পল আছে শহরে যে এ ধরনের ভাসমান মানুষদেরকে একটা আইডেন্টিটি দেওয়ার মাধ্যমে, আইডি কার্ডের ব্যবস্থা করার মাধ্যমে তাদের একটা সার্ভিস প্রোভাইডারের সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা। তা আমার প্রশ্ন সেই আলোকপাতেই যে এই যে ভাসমান মানুষেরা যারা আসছেন আর্থিক সুযোগ সন্ধানে, তাদের আপনি যদি মেয়র হন, তাদের এই আইডেন্টিটি দেওয়ার জন্য কি ব্যবস্থা নেবেন এবং আপনি ওদের কিছু বলতে চাচ্ছেন। যেটা আসলে প্রশ্ন ছিল, যারা ঢাকায় বাস করছে তাদের কাছ থেকে, তারপরে আমরা উত্তরও শুনেছি সেখানে। এখন আমরা আসলে এই সমস্যাগুলি যে নতুন সেটা কিন্তু ঢাকার সমস্যা পৃথিবীর অন্যান্য নগরের সমস্যার মতো নেই। কারণ নগরকে বলা হয় যে গণতন্ত্রের সূতিকাগার, আবার একই সাথে নগর হচ্ছে নানাবিধ সমস্যা, নগর হচ্ছে অপরাধের জায়গা, নগর হচ্ছে শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র। এগুলি সব জায়গাতেই বলা হয়। তারপরেও শহর ও নগর ভেদে কিন্তু পার্থক্য আছে। ঢাকার যে অবস্থান, ঢাকা কিন্তু একেবারে প্রায় বাংলাদেশের প্রাণকেন্দ্র, মানে মাঝামাঝি জায়গায় অবস্থিত শহর, এবং ঢাকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা,
আর সেই যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু অনেক উন্নত হয়েছে। ঢাকায় বিনিয়োগের জন্য, ঢাকায় শিক্ষার জন্য, ঢাকায় কর্মসংস্থানের জন্য আপনি যদি ওনাদের প্রশ্নের মানে ওনাদের উত্তরে যদি আপনার কোনো ক্রিটিক্যাল নানা কারণে আসছে। এখন আমরা কিন্তু অনেক আগে থেকে এই নগর সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে। ওনারা যে পদক্ষেপগুলো দিচ্ছেন সমাধানের ক্ষেত্রে, সেই সমাধানের ক্ষেত্রে অনেক আগে একটা কথা ছিল যে এখন যেমন ঢাকা 2 ভাগ হয়েছে, আগে তো কিন্তু ভাগে ভাগ করা হয়নি। এই বিষয়ে কিন্তু আমাদের অনেক আগেই বলা ছিল যে কমিউনিটির আওতায় স্যাটেলাইট শহরের মতো করা, কারণ এত বিশাল সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতা, এখানে যারা বলছেন যে পয়ঃনিষ্কাশনের সমস্যা, বর্জ্য সমস্যা, স্যানিটেশনের সমস্যা, পানির সমস্যা, এই জায়গায় কিন্তু যে সরকারি যে সুযোগ সুবিধা সেটা পৌঁছাচ্ছে না। এক হচ্ছে যে ধরনের মানুষের আবাসন, আমাদের মেয়র প্রার্থীরা যা বলছেন, যেভাবে সমাধানের পথ দেখাচ্ছেন, সেটি আপনার কাছে আমার মনে হয় যে এটা যদি করতেই হয় তাহলে অংশগ্রহণমূলক ভাবে করতে হবে এবং সেটা ছোট ছোট স্যাটেলাইটে ভাগ করে করতে হবে। কিন্তু বড় আকারে যদি এইভাবেই ঢাকার আকার রাখা হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আপনি কি প্রশ্ন করবেন নাকি আমি একটু ভোটারদের কাছে আবারও যাব? জি, আমি একটু আপনাদের কাছে আবারও যাচ্ছি। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। মাইক্রোফোনটা একটু মুখের কাছে আনতে হবে। ঢাকা দক্ষিণের ভোটার, যানজট সমস্যা আমাদের দীর্ঘদিনের। তো আপনারা মেয়র হলে এই যানজট নিরসনে কি করবেন? এক পরিষ্কারভাবে আমাদের বলতে হবে যে আপনারা মেয়র হলে কি 3টা পদক্ষেপ আপনারা নেবেন যাতে যানজট খুব দ্রুতভাবে ঢাকা থেকে অনেক দূরে চলে যায়। ধন্যবাদ। আমরা মফস্বলে থাকি, মফস্বলে কিন্তু যানজট একেবারেই নেই। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন নেই। জি বলুন। যাত্রাবাড়ি থেকে বেরুল বেগেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায়, শহরের বস্তি এলাকায় 1 বর্গ কিলোমিটার প্রায় 2 লক্ষ লোকের বাস, যার বেশিরভাগ মানুষই সমস্যা উপদ্রবে অতিষ্ঠ এবং যার কারণে ম্যালেরিয়া সহ অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনি মেয়র নির্বাচিত হলে এই সমস্যা নিরসনের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। আরো 2-1টা প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। এরশাদ হুসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমার প্রশ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিকট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বেশিরভাগ এলাকায় পুরান ঢাকা কেন্দ্রিক। তো দেখা যাচ্ছে ঢাকা, পুরান ঢাকার বেশিরভাগ রাস্তাঘাটেই অনেক চিকন এবং ওই সরু রাস্তায় অবৈধ দোকানপাট এবং ভবঘুরে বাসমান মানুষদের অবস্থান খুব বেশি, যে কারণে পুরান ঢাকার বেশিরভাগ এলাকাতেই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে দেখি যে বাসমান মানুষদের প্রস্রাব পায়খানা যে দুর্গন্ধ এবং রাস্তাঘাট যেভাবে দখল করে আছে, এটা আসলে ঢাকা বাংলাদেশের রাজধানী শহরে এরকম হওয়াটা খুবই লজ্জাজনক। আপনারা যদি নগরপিতা হন, আপনি বা আপনারা নগরপিতা হলে এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? বিশেষ করে আমার প্রশ্ন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের কাছে। না করে আমরা সবার কাছে শুনতে চাই, কারণ যে কেউ আসলে মেয়র হতে পারেন আমরা জানি না। আমি প্রত্যেকের কাছে যদি একটি একটি করে সমস্যা নেই, মানে প্রতিটা সমস্যা না শুনে যদি আমি আসলে মোহাম্মদ সাইদ খোকন আপনার কাছে যানজট নিয়ে যদি শুরু করি, বা আপনি যদি এখান থেকে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে চান। ঢাকার যানজটকে ঢাকার দুঃখ বলা হয়। যানজট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের আওতায় আপনারা দেখেছেন যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার সহ বিভিন্ন ফ্লাইওভার ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং বেশ কিছু ফ্লাইওভার অনগোয়িং রয়েছে, যেমন মগবাজার ফ্লাইওভার থেকে নিয়ে শুরু করে আরো বেশ কয়েকটা। তো এই ফ্লাইওভার যে কয়েকটা বাকি রয়েছে সেগুলো যদি সুন্দরভাবে সময় মতো সমাধান হবে তাহলে যানজট কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও শুরু হয়ে গেছে। সেটা প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে। এছাড়াও আমি মনে করি যারা রাস্তাতে চলাফেরা করছেন, বিশেষ করে বাস চালক, আমরা বেশিরভাগ সময় দেখি যে রাস্তার বাম দিক থেকে আপনার বাসগুলোকে পার্ক করে যাত্রী ওঠা নামানো, সেখানে সচেতনতা একটা বড় বিষয় রয়েছে, সচেতনতা সৃষ্টি করা। এছাড়াও আমরা দেখি মাঝে মাঝেই প্রচন্ড গাড়ি, ঢাকা শহরে আজকাল গাড়ির মানে শেষ নাই, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম এক একটা পরিবারে 4টা 5টা করে গাড়ি, একটা গাড়ি একজন ব্যবহার করছে। তো
তো এই জায়গাটায় নিয়ন্ত্রণের একটা বিষয়কে ভাবা যেতে পারে। এছাড়াও আপনার একই পরিবারের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া না, আপনার বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় কিনা। এছাড়াও একই রাস্তায় দেখা যায় যে বিভিন্ন রকমের আপনার যানবাহন চলাচল করছে, রিক্সা, আপনার ভ্যান গাড়ি, বাস, ট্রাক, কার একসাথে। তো রিক্সার গতিটা অনেকটাই কম, তখন আপনার গাড়ির গতিগুলো অনেকটাই কমে যায়। আপনি এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা তৈরি করার কথা বলছেন। যে যদি একটা প্রফেশনাল কনসালটেন্সি ফার্মকে আমরা অ্যাপয়েন্ট করতে পারি, ইন্টারন্যাশনাল হোক কিংবা লোকাল হোক, একটা কমপ্লিট সাজেশন আকারে আমাদেরকে দেবে, এবং সেটাকে আমরা যদি ফলো করতে পারি, আমার মনে হয় যে পরিকল্পিতভাবে পরিকল্পিত সমস্যার সমাধানের কথা ভাবছেন। আমি যদি হাজী সাইফুদ্দিন আহমেদ রিপন এখান থেকে যে কোনো একটি সমস্যা সমাধানের ব্যাপারে, মিলন। আমি সাহিদ খবরের সাথে যানজটের ব্যাপারে শেয়ার করতে চাই যে যানজটের যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমাদের যে চৌরাস্তাগুলো আছে ঢাকা শহরের, এখানে কিন্তু একটা বিশাল যানজটের সমস্যা। তো সরকার যদি চেষ্টা করে চৌরাস্তাগুলোকে আন্ডারপাস লাইন, আমি পৃথিবীর বহু দেশে দেখেছি আন্ডারপাস লাইন এবং ওভারপাস লাইন যদি স্বল্প আকারে করা হয়, এই চৌরাস্তাগুলোতে যদি গাড়ি আটকানো না হয়, তাহলে কিন্তু যানজট অনেকটা সমাধান হবে। আরও যে স্কাই ট্রেন লাইনের ব্যাপার, সেটাও তো হলে প্রায় 60 লক্ষ লোক প্রতিদিন চলাচল করতে পারবে। এবং আর অ্যাকচুয়ালি নতুন প্ল্যান নিতে হবে, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ঢাকা শহরে এই এখন আগামী 20 বছর 25 বছরের কথা উনিও বললেন, প্ল্যান নিতে হবে। বজলুর রশিদ ফিরোজ, ধন্যবাদ আপনাকে। বজলুর রশিদ ফিরোজ, আরো কিছু বিষয় এসছে, মশা, পানি নিষ্কাশন ব্যবস্থা, অপ্রশস্ত রাস্তাঘাট, এগুলোর কোনো একটি সমাধানের কথা বলবেন? ধন্যবাদ। এখানে যে সমস্যাগুলো এসেছে এগুলো বাস্তবিত সমস্যা, এটা আমরা প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছি। এখন সরু রাস্তাঘাট এটা কিভাবে মানে প্রশস্ত করা হবে, এখানে জনসাধারণের ঘরবাড়ি আছে, সেগুলো কিভাবে মানে রাস্তা প্রশস্ত করার জন্য সেগুলোকে কিভাবে অ্যাকুইজিশন করা যাবে, সেই ব্যাপারে কিন্তু জনগণকে সচেতন করা ছাড়া কোনো উদ্যোগ নেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো, এখানে আমাদের দেশের যানজটের সমস্যা, সেটা কিন্তু রাস্তা দরকার 25%, আছে 8%। তাহলে এটা একটা অসঙ্গতি যে 8% রাস্তায় সেখানে যেই মানে পৃথিবীর মধ্যে একটা ঘন বসতিপূর্ণ যে একটা নগর, সেই নগরীর যে যানজটের সমস্যা, সেটা সমাধান করা খুবই অসম্ভব। তারপরে যে কথা বলছেন যে প্রাইভেট কারের নিয়ন্ত্রণটা দরকার, যে প্রতিদিন 180টা করে প্রাইভেট কার নামছে, তো এইটা কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় নাই। প্রাইভেট কারের এগুলো অনুমোদন দেয় বিআরটিএ। তাহলে এইটা কিন্তু সরকারের যে যোগাযোগ মন্ত্রণালয়, সেই যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপার। তো সেইগুলোর সাথে সমন্বয় সাধন করে এগুলো নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না করতে পারলে যানজটের সমস্যার সমাধান করা যাবে না। আরেকটা যে বলছে, আমাদের দেশে এখানে 3 ভাবে আসলে রাস্তাটা করা দরকার, আন্ডারগ্রাউন্ড, সারফেস এবং স্কাই। এই 3 প্রকারের রাস্তার মাধ্যমে কিন্তু আমাদের এটার সমস্যার সমাধান, সেটা সরকারের যে মানে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করে সেটা সমাধান করতে হবে। আরেকটা যেটা বললেন যে ভাসমান মানুষের মর্মমূত্র রাস্তাঘাট, সেটা আমরা বলছি যে ঢাকা শহরে মাত্র 36টা পাবলিক টয়লেট আছে 1,64,00,000 মানুষের জন্য। 36টা পাবলিক টয়লেট, এটা বুঝতে পারেন এটা অপর্যাপ্ত না, এটা শুধু নগণ্য ব্যাপার। সেই জন্য আমরা বলছি প্রতি 10,000 মানুষের জন্য যদি একটা করে পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হয়, তাহলেও কিন্তু এখানে কয়েক হাজার পাবলিক টয়লেটের দরকার। তাহলে আমরা বলছি যে আমাদের নির্বাচনী অঙ্গীকার, আমরা বলছি যে এই পাবলিক টয়লেট নির্মাণের কাজটা সিটি কর্পোরেশন করতে পারে, এবং রাস্তাঘাটের যে নিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য আবর্জনা পরিষ্কার, সেগুলোর যে ব্যাপার, সেগুলো সিটি কর্পোরেশনের আওতার মধ্যে আছে, সিটি কর্পোরেশন করতে পারে। ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরীর কাছে যে ওনারা প্রাইভেট কার নিয়ন্ত্রণের কথা বলছেন, সরু রাস্তাঘাট কেমন করে প্রশস্ত হবে সে বিষয়ে বলছেন, মানে এই বিষয়গুলো। ধন্যবাদ। এই পর্যায়ে দর্শকদের কাছে যে প্রশ্নগুলো আমরা দেখছি, যানজট, স্বাস্থ্য, ঘনবসতি, সরু রাস্তা দখল থাকা, ভাসমানদের টয়লেট ইত্যাদি। তো এ প্রসঙ্গে আমি আমার নির্বাচনী ইশতেহার থেকে একটু রেফার করছি যে যানজট নিরসনে প্রশস্ত ফুটপাত, উড়াল ফুটপাত, উড়াল রেলপথ নির্মাণ, কোঅর্ডিনেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বাস্তবায়ন করা, স্কুল ডিস্ট্রিক্ট প্রচলন ইত্যাদি। তো এখানে আমরা সমস্যা সমাধানের জন্য আমি যেভাবে দেখছি বিষয়টাকে, যে দেয়ার আর 3 এলিমেন্টস, একটা হচ্ছে রাস্তা, একটা হচ্ছে যান, একটা হচ্ছে ব্যবহারকারী অর্থাৎ মানুষ। রাস্তার ক্ষেত্রে অপর্যাপ্ততা রয়েছে, যে রশিদ ভাই বললেন যে 25%-এর জায়গায় আমরা 8% আছে, এটাকে অবশ্যই আমাদের পর্যায়ক্রমে প্ল্যানিং করে বাড়াতে হবে। এরপরে ফুটপাতের রিকোয়ারমেন্ট আছে 15%, সেখানেও আমরা 8%-এর মতো দেখি, এই ফুটপাতটাকে বাড়াতে হবে। ফুটপাত যেখানে প্রশস্ত করা সম্ভব নয়, সেখানে আমরা প্রস্তাব করছি যে উড়াল ফুটপাত। আপনারা হাতির ঝিলে দেখে থাকবেন যে মগবাজার থেকে তেজগাঁয়ের মধ্যে একটা উড়াল ফুটপাত হয়েছে। এরকম করে আমরা পুরো শহরে যেখানে যেখানে সম্ভব 1
1-2 কিলোমিটার রাস্তা যদি অনেকে হেঁটে যেতে পারেন তাহলে এটা স্বাস্থ্যের দিক থেকেও ভালো এবং যানজটের উপর চাপ কমবে এবং উড়াল ফুটপাথটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আর এর পাশাপাশি স্কুল ডিস্ট্রিক্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু এজন্য যে পৃথিবীর বিভিন্ন শহরে এক একটা জোনের ছাত্রছাত্রীরা ওই জোনের স্কুলে যায়। এখন একটা ভিকারুন্নেসায় পড়ার জন্য ঢাকার সব প্রান্ত থেকে ছেলেমেয়েরা ছুটে আসেন, যার ফলে একটা মানে অপ্রয়োজনীয় একটা ট্রাফিক জ্যাম সেখানে সৃষ্টি হয়। তো আমরা চাচ্ছি যে প্রত্যেক এলাকায় ভালো স্কুল হোক এবং সেখানেই ছেলেমেয়েরা পড়াশোনা করুক, যার ফলে যেখানে স্কুল সেখানে পড়তে হবে। অনলি few percent, maybe 5-10% একটা কোটা থাকতে পারে ফর স্পেশাল রিজন, বাট স্কুল ডিস্ট্রিক্টে আমরা প্রচলন করে যানজটের উপর প্রভাব কমাতে চাই। এবং টাইম জোনিং একটা ইস্যু, যে শিশুরা 6টা থেকে 7টার মধ্যে চলে যাবে স্কুলে এবং 7টা থেকে 8টার মধ্যে অফিসিয়াল যারা আছেন তারা যাবেন, 8টা থেকে 10টার মধ্যে যারা বিজনেস হাউসেস আছে তারা করবেন। সো এই টাইম জোনিংটা করলে একই রাস্তা একই যান বিভিন্ন জন বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। ডক্টর ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী, আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল এটা ছাড়া আমি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট। আমরা একটা জিনিস দেখাতে চাচ্ছি যে বরিশাল থেকে একজন আসবেন, তিনি সদরঘাটে পৌঁছান, এখান থেকে তিনি কমলাপুর হয়ে দেশের অন্য প্রান্তে যাবেন অথবা তিনি এয়ারপোর্ট হয়ে বিদেশ চলে যাবেন। আমাদের এই নৌপথের সাথে আকাশপথের বা রেলপথের যোগাযোগের জন্য যে লজিস্টিক ডিজাইনটা থাকা দরকার, এই শহরে সেই কোঅর্ডিনেটেড প্ল্যানটা নাই। এই জন্য মাল্টিমোডাল ট্রান্সপোর্ট কনসেপ্ট যদি চালু হয় তাহলে নিশ্চিন্তে লোকজন অল্প সময়ে দূরে যেতে পারবে এবং পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়ন হবে। প্যানেলিস্টদের একটা প্রশ্ন ছিল ভাসমানদের আইডি কার্ডের ব্যাপারে, এই ভোটারদের প্রশ্ন এবং প্যানেলিস্টদের প্রশ্ন থেকে যদি কিছু বলেন সংক্ষেপে। প্রথমত আমার জানা মতে ট্রাফিক জ্যাম বা যানজট যেটা আছে সেখানে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র অতীতে কোনো ভূমিকা রেখেছেন বলে আমি জানি না, আর ভবিষ্যতেও রাখতে পারবেন বলে জানি না। কারণ ট্রাফিক ম্যানেজমেন্টটা হলো পুলিশের কাছে, যেই পুলিশ কমিশনার বা কাউন্সিলর বা মেয়রের কথা শোনে না। আমরা তো দেখেছি অনেক রকম। এই জায়গায় ট্রাফিক জ্যামের জন্য হ্যাঁ সিটি কর্পোরেশন যেটা করতে পারে, সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে। কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে, নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে যিনি মেয়র হবেন তিনি সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারেন, কিন্তু বাস্তবতার নিরিখে উনি কোনো অবদান রাখতে পারেন বলে আমি ভাসমানদের আইডি কার্ডের কথা যেটি বলছিলেন প্যানেলিস্টরা, ভাসমানদের আইডি কার্ডের ব্যাপারটি, যারা এই শহরে প্রতিদিন আসছেন কাজ করতে। রাইট, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে অনেক দেশে আছে যে যারা এইভাবে শহরে আসতে চান ভাসমান, তাদেরকে আইডি কার্ড দেওয়া হয়। কিন্তু ওই সকল দেশ বেশিরভাগ হলো সোশ্যালিস্ট কান্ট্রি। যে সকল দেশে মুক্ত চিন্তা আছে এবং গণতন্ত্র আছে সেখানে কিন্তু ওই আইডি কার্ড বা এইগুলি দেওয়া সম্ভব না। আর মানুষ যেখানে তার জীবিকা অর্জনের সন্ধান পাবে সেখানে তারা যাবে। তারা মনে করে ঢাকা শহরে যদি যায় তারা দুটো পয়সা উপার্জন করতে সক্ষম হবে। ঢাকা শহরে রংপুর বা দিনাজপুর এলাকা থেকে আমরা দেখি অনেক রিক্সা চালক কেন এসেছেন, ওইখান থেকে একটা রিক্সা যদি ঢাকায় চালায় উনি বেশি পয়সা আয় করবেন। আরেকটি কথা এখানে এসেছে, সেটা হলো স্যানিটেশন সিস্টেম বা যে শৌচাগার যেখানে মানুষ গোসল করতে পারবে বা ইয়ে করতে, এটা কিন্তু সিটি কর্পোরেশন যিনি মেয়র হবেন উনি ইচ্ছা করলে ওনার বাজেট থেকে একবারে সব না পারলেও তারা প্রতি বছর কিছু না কিছু করতে পারবেন। আমি যার প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস সাহেবের এই মগ মার্কার প্রতীক নিয়ে যিনি আপনাদের সামনে ভোটের জন্য উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণের ভোটারদের ভোটে উনি যদি নির্বাচিত হন এটাও একটা অন্যতম প্রায়োরিটি হিসাবে গণ্য করা হবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল হান্নান। আমাকে এখন বিরতি নিতেই হবে, বিরতির পর আবারও ফিরে আসছি বিশেষ একাত্তর সংযোগে এবং তারপরে প্যানেলিস্টদের কাছে আমি আবারও যাব। এখন একটা বিরতি।